ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মিশরের অনেক ব্যক্তি সেখানে আমার ভাইরা বন্ধুরে অংশগ্রহণ করেছে। গভর্নরের সন্তান সেও ওই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘোড়া প্রতিযোগিতায় সবাই মিলে রওনা দিয়েছে, বাঁশি ফুঁক দিয়েছে, যে যার মতো দৌড়াচ্ছে। গভর্নরের সন্তান পিছনের যত ঘোড়া ছিল সমস্ত ঘোড়াগুলোকে পিছনে ফেলিয়ে সামনের দিকে যাচ্ছে। সমস্ত ঘোড়াগুলোকে যখন পিছে ফেলাইল, কিন্তু সামনে দেখে মিশরের একজন যুবক, গরিব, টাকা নাই, পয়সা নাই, চেহারাও নাই, একজন কালো সাবি, কালো একজন যুবক। ওই যুবক সামনের দিকে যাচ্ছে, পিছনের দিক থেকে গভর্নরের সন্তান বারবার সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই যুবককে আমার ভাইরা পিছনে ফেলাতে পারে না। গভর্নরের সন্তান চিন্তা করল, মিশরের গভর্নরের সন্তান আমি, আমাকে তো ফার্স্টে হওয়া লাগবে, কিন্তু এত চেষ্টা করে তারপরও ওই যুবকের সামনে যেতে পারে না। এক পর্যায়ে যুবকের কাছাকাছি যাইয়া যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি হলাম গভর্নরের সন্তান, আমার একটা আলাদা দাম আছে, উচ্চ একজন পদস্থর ব্যক্তি সন্তান আমি, আমার একটা আলাদা মর্যাদা আছে। ফার্স্টে যদি না হতে পারে আমার মান ইজ্জত থাকবে না। তোর কাছে অনুরোধ জানাই, আমি তোকে কিছু পুরস্কার দেব ব্যক্তিগতভাবে, তুই পিছনে আয়, সোলো কর, আমি সামনে যাব। যুবক বলে, তুমি যত বড় নেতার সন্তান হও আর যেই হও না কেন, এটা তো প্রতিযোগিতা, প্রতিযোগিতায় কে কোন বড় নেতার সন্তান এটা দেখার টাইম নাই। কি কথা বলেন না কেন? যত বাবার দাও কোনো সুযোগ নাই, তার মতো সে চলতেছে। গভর্নরের সন্তান, আমার ভাইরা বন্ধুরে, চাবুকটা বের করে কাছাকাছি গেলেন। ওই যুবককে, কালো সাব, কালো যুবককে, কালো যুবকের গায়ের মধ্যে দুটা বাড়ি মারলেন, তিনটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে পড়ে গেলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গেল, জমিনে পড়ে গেলেন। আর গভর্নরের সন্তান জোরে ফাঁকা মাঠে সামনের দিকে গেলেন। প্রথমে যেহেতু আসলেন গভর্নরের সন্তান, সে ফার্স্ট হয়ে গেল, তাকে প্রথম পুরস্কারও দেওয়া হলো। এইদিকে ওই কালো যুবক ঘোড়াটাকে নিয়ে পাশেই খেজুর গাছের নিচে চুপ করে বসে আছে, চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমতাশীল ব্যক্তি দেখে আমার প্রতি জুলুম করবে, আমি কি চুপ করে থাকতে পারি? আমি কি সহ্য করি? পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, রক্ত পড়তেছে, ফেটে রক্ত বের হচ্ছে। এমন সময় ওই যুবক চিন্তা করলো, আল্লাহ, আমি যদি এই মুহূর্তে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমি বিচার দেই, নিজের সন্তানের বিচার নাও করতে পারে, বা করবে কি করবে না আমি জানি না, তবে আমি গভর্নরকে বিচার দেব না, মদিনায় চলে যাব। মদিনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অদ্য জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে আমি বিচার দেব। যদি কোরআন মোতাবেক আমার বিচারটা না করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ওমর সহ আপনার দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন। এইবার যুবক রওনা হলো মিশর থেকে মদিনায়। কত দূর? 1314 কিলোমিটার দূর। বাস পথে প্রায় 38 ঘন্টা সময় লাগে মিশর থেকে মদিনায় পৌঁছাইতে। ঘোড়া নিয়া যুবক তার অসুস্থ দেহ নিয়া, রক্তগুলো মুসলেন না, যেগুলো আমার প্রমাণ, রওনা হলেন, চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে হযরত ওমরের কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার কাছে বহু দূর থেকে এসেছি। ওমর বলে, কত দূর? বলে, মিশর থেকে এসেছি। কেন এসেছ? হুজুর, আমি আপনার কাছে এসেছি একটা বিচার নিয়া। বলো, কি বিচার, কার নামে? যুবক ডাকতে বলে, হুজুর, আপনার মিশরের দায়িত্বরত গভর্নর
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি বুঝে শুনে আসছো? বলে, হ্যাঁ। আমি বিচারটা দেওয়ার আগে আপনাকে বলতে চাই হুজুর, আপনি যেহেতু অর্ধ জাহানের খলিফা, আমি আপনার কাছে আশা রাখি হুজুর, কোরআন মোতাবেক ইসলামী শাসন অনুযায়ী আপনি আমার বিচার ব্যবস্থাটা করবেন, বিচারের রায় দিবেন। বলো কি হয়েছে? হুজুর, এই কারবার ঘোড়ার প্রতিযোগিতা হয়েছিল মিশরে, আমিও সেই প্রতিযোগী ছিলাম, কিন্তু আমি সবার সামনে গেলাম, আমার পিছনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, পুত্র সন্তান। সে সামনে যেতে পারে না, আমাকে বারবার বলে পিছনে আসতে, আমি আসি না, যেহেতু এটা প্রতিযোগিতা আমাকে সামনের দিকে যাওয়া লাগবে। আমি যার কথা শুনি না, যার কারণে চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করে। ওমর বলল, তোমার গায়ের তুমি পোশাকটা খুলে ফেলো, দেখতে চাই আমি। এইবার যুবকের গায়ের পোশাকটা খুলে ফেললো, নজর দিয়া দেখে রে যুবকের গায়ে চাবুক দিয়ে মারছে গো। চাবুকের আঘাতে যুবকের পিঠনে পিঠটা ফেটে গেছে, রক্ত বের হয়েছে দীর্ঘ সময় ধরে। রক্তগুলো পিঠের মধ্যে শুকাইয়া, রং যেমন শুকাইলে আলগা দিয়ে টপ টপ করে রংগুলো যেমন পড়ে যায়, রং করলে যেমন রঙের পাপড়িগুলো ঝরে পড়ে, যুবকের পিঠের মধ্যে হাত দিয়া দেখে রক্তগুলো শুকাইছে, হাত দিলে রঙের মতো করে ঝরে পড়ে। আল্লাহু আকবার বলে। যুবকের মার দিকে বলে, এবার শোনো, দূত পাঠালেন তাড়াতাড়ি মিশরে, খবর দাও, এই চিঠিটা দাও। এই মুহূর্তে মিশরের গভর্নর আমর ইবনুল আস এবং তার সন্তান আমার এই খবরটা পাওয়ার মাত্র যেন রওনা দেয় মিশরের, তারা যেন রওনা দেয় মদিনার দিকে। খবর দেওয়া হলো, রওনাও দিল। খুব মনোযোগ দেন, অনেক লম্বা ঘটনা, সময় নাই, সংক্ষিপ্তভাবে বলছি। এবার মিশর থেকে বাপ বেটা যখন চিঠি পাইল, অন্য সময় তো গভর্নরকে ডাক দেয়, সময় দেয় যে আপনি অমুক দিন আসবেন, কিন্তু কোনো দিন ওমর তো আমাকে এই মুহূর্তেই ডাকছে এরকম কোনো নজির নাই। তাও আরো সন্তান সহ, সন্তানকে ডাকলেন, সন্তান রে, ও যুবক, তোমাকে সহ আমাকে সহ আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী ডাকছে, সত্য করে বলো তুমি কি এমন কোনো কিছু করেছো কিনা? যুবক ডাকতে বলে, আমি একটা ছোট্ট ভুল করেছি। কি ভুল করেছো বাবা বলো? ও বাবা, আমি তো প্রতিযোগিতার সময় একজন যুবককে আমি চাবুক দিয়ে মেরেছিলাম, কারণ সে আমার আগে গিয়েছিল। পিতা ডাক দিয়ে বলল, এটা কি কাজ করেছিস? বাবার এর জন্য হয়তো ওমর আমাদেরকে ডাকছে, জানি না ভাগ্যে কি আছে। রওনা দিল, চলে আসলো। আসার পরে এবার বিচার কার্যক্রম শুরু হলো। যুবককে এবার ডাক দিয়ে বলো, যুবক কি বিচার তোমার, বলো বলো। যুবক এবার তার বিচার সে সব কিছু খুলে বলল। আমিরুল মুমিনিন এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডাক দিয়ে বলল, সত্য না মিথ্যা? ডাক দিয়ে বলল, হুজুর যা বলছে সবই সত্য। আমি একজন গভর্নরের সন্তান, আমি ফার্স্টে যদি না হতে পারি তাহলে কেমনে মুখ দেখাবো, একটা মান ইজ্জতের ব্যাপার। আমি ভালোভাবে তাকে বলছি, শুনে নাই, এরপরে চাবুক দিয়ে তাকে মারতে আমি বাধ্য হয়েছি। যুবক, এটা কেমন কথা? তুমি কি জানো না এটা ক্ষমতার অপব্যবহার? এই ক্ষমতার অপব্যবহার করার কারণে এখন তোমার যে কঠিন শাস্তি হতে পারে, এই শাস্তি থেকে কে বাঁচাবে? যুবক এবার বারবার তার বাবার দিকে তাকায়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, মনে করেছে আমার বাবা তো মিশরের গভর্নর, নিশ্চয়ই হয়তো আমি পার পেয়ে যাব। যেমনটা আমরা আমাদের দেশের মধ্যে দেখি, অনেক সময় যদি উচ্চ পর্যায়ের যদি এমপি মন্ত্রী অথবা উচ্চ পর্যায়ের নেতাদের সন্তান যদি অপরাধ করে, 7 খুনও তার মাফ হয়ে যায়। আবার অনেক নিরীহ মানুষ যারা অপরাধ করে না, তারপরও তারা জেলখানায় পচে মরে। কথা বলেন ঠিক কি না? এরকমটা আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের একজন এমপি হামজালা, খুব খেয়াল করেন, সেদিন সংসদে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, মাননীয় স্পিকার,
আমি ছোট্ট একটা কথা বলবো। কি কথা বলতে চাও? হানজালা ভাই বলছে, হুজুর মাননীয় স্পিকার, আমরা তো এলাকায় ঘুরে ঘুরে সন্ত্রাস যারা, চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, জুয়া খেলে যারা, তাদেরকে তো আমরা পুলিশের কাছে ধরাই দিচ্ছি, পুলিশের হাতে উঠাই দিচ্ছি। কিন্তু আশ্চর্য হয়ে যায়, যে মানুষটাকে আজকে ধরাই দিলাম 3-4 দিন পরে দেখো ওই মানুষটা এসে আবার সে আকাম কুকাম করতেছে। কথা কয় না? এরকম করতে করতে আজকে নেশাখোর, জুয়াখোর, মদখোর, তাদের কাছে জেলখানাটা শ্বশুর বাড়ি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ তারা ভালো করে জানে জেলখানায় যাব, 2-4 দিন রেস্ট করবো, আবার বের হয়ে আসবো। বিচার ব্যবস্থা যত দুর্বল হবে, আকাম কোকাম তত বেশি হবে। এই জন্য আমার দেশে দেখবেন নেশা করে ভয় নাই, মদ খায় ভয় নাই, জুয়া খেলে ভয় নাই, মানুষ খুন করে ভয় নাই, এমনকি দুধের 4-5 বছরের 6 বছরের বাচ্চাও ধর্ষণ করে, তারপরও তার মধ্যে ভয় নাই। জানেই ভালো করে যে আমার পার পেয়ে যাব, আমি জেলখানায় যাব, কিছুদিন থাকবো, তারপর চলে আসব। আবার আগের থেকে আকাম কুকাম বেশি তার মাধ্যমে হয়। ঠিক কিনা বলেন? কথাটা খুবই ভালো লাগলো। আমরা প্রশাসনের কাছে বলবো, জেলখানায় যারা যাচ্ছে, যেই সমস্ত নেশাখোর জুয়াখোরকে ধরা হচ্ছে, এমন কিছু আইন করা হোক, এমন শাস্তি তাদেরকে দেওয়া হোক, যাতে করে জেলখানা থেকে বের হয়ে আসার পরে নেশার দিকে, জুয়ার দিকে, চুরির দিকে, ডাকাতির দিকে চোখ তুলে তাকাতে না পারে। তাছাড়া পরিবর্তন সম্ভব নয়। জেলখানায় যাচ্ছে, 1 সপ্তাহ থাকলো, আবার বের হয়ে আসে। 1 সপ্তাহে জেলখানায় গেল, সেখানেও তো ডাল ভাত আছে না, সরকারি বরাদ্দ। লাভ কি? আমিরুল মুমিনিনদের মদিনার সনদে যদি বিচার ব্যবস্থাগুলো করা হতো, তাহলে অপরাধ কি হতো? অপরাধগুলো কি হতো? আমার দেশে ধর্ষকদের শুধু গ্রেপ্তার করতে দেখি, কিন্তু বিচার হতে দেখি। কি ভাই, কথা বল না কেন? কোনো অপরাধী খুন করে, ধর্ষণ করে পার পায়, গ্রেপ্তার কিন্তু হয়, আজ হোক কাল হোক গ্রেপ্তার হয়। কিন্তু বড় দুঃখজনিত বিষয় হচ্ছে, যদি একটা ধর্ষককে যদি প্রকাশ্যে দিবালোকে শাস্তি দেওয়া হতো, এমন শাস্তি, অন্য ধর্ষকগুলো সাবধান হয়ে যেত। ঠিক কিনা বলেন?